আমি অভিশাপ দিচ্ছি, এই রাজবংশের উত্তরাধিকার যে আসবে তার 18 বছর পূর্ণ হলে দিনের আলোয় সে হিংস্র দানব আর রাতের অন্ধকারের ছোঁয়ায় সে মানুষের রূপ পাবে। মাতা, আমার সাথে এগুলো কি হচ্ছে? তোমরা কি জানতে আমার সাথে এমন হবে? তাহলে আসলে আমি কি, মানব না দানব? কিছুদিনের মধ্যে নীল চাঁদ রাজ্যে নেমে আসে শোকের ছায়া। যে রাজমহলে দাম্ভিক রাজার দাপটে সবাই ছিল সোচ্চার, সেই রাজমহল এখন যেন নীরব নিস্তব্ধ। রাজ্য জুড়ে প্রজাদের মুখে মুখে রাজকুমার অভিশপ্ত। প্রজারা যেন শাসকহীন রাজ্যে বেপরোয়া হয়ে গেছে। রাজ্য জুড়ে প্রজারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করছে। এদিকে রাজা চন্দ্রবর্মন রাজকুমার অরুণাভের শোকে অসুস্থ হয়ে পড়ে। দূর দূরান্ত থেকে ডাক্তার বৈদ্য আসে, কেউ রাজা চন্দ্রবর্মনকে সুস্থ করতে পারে না। এ যেন এক পিতার অনুশোচনা। পিতার কারণে পুত্রের জীবনে অভিশাপ নেমে এসেছে, তাই নিজের সাথে নিজের অভিমানের প্রকাশ। রাজার এই অবস্থা দেখে রানীও যেন পাগলের মতো হয়ে গেছে। নির্জন জঙ্গলের মাঝখানে ছিল একটি গুহা। সেই গুহায় থাকত এক সাধু বাবা আর তার মেয়ে মায়া। মায়া জঙ্গলের বিভিন্ন গাছের পাতা দিয়ে ভেষজ ঔষধ বানাত। বাবা, তুমি ডেকেছিলে? হাতের কাজটা সেরে আসতে একটু দেরি হয়ে গেল। কি যেন বলবে বলছিলে? বলো এখন, আমি সব কাজ সেরে এসেছি। মা মায়া, তুই তো গাছের শেকড় পাতা আনতে জঙ্গলে যাস, আমাকে গুলঞ্চ গাছের পাতা এনে দিতে পারবি? গুলঞ্চ গাছ জঙ্গলের শেষ সীমানায় পুরাতন দুর্গের আশেপাশে পাবি, কিন্তু এই পাতা তোকে সূর্য ডোবার পর আনতে হবে। অন্য সময় আনলে এর কাজ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সন্ধ্যায় যেতে পারবি? ভয় পাবি না তো? সন্ধ্যার পর জঙ্গলের পশুরা হিংস্র হয়ে ওঠে, একটু সাবধানে আনতে হবে, মনে রাখিস। এই কথা বাবা, এ আর এমন কি? এই জঙ্গল আমার বাড়ি। ছোটবেলা থেকে এই জঙ্গলেই আমি বড় হয়েছি। জঙ্গলের সকল গাছপালা পশু পাখি আমাকে চেনে। কেউ আমার কোনো ক্ষতি করবে না, ওরা আমার বন্ধু। সূর্য ডোবার সাথে সাথে মায়া জঙ্গলের দিকে যায়। জঙ্গলের শেষ সীমানায় পুরনো দুর্গটা, তাই মায়া জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে। জঙ্গলের পশুদের ডাকে মায়ার একটু ভয় লাগছিল, যদিও মায়া অনেক পরিচিত এই জঙ্গলের। অবশেষে মায়া সেই দুর্গের সামনে পৌঁছায়। মায়া থমকে দাঁড়ায়। হঠাৎই দেখতে পেল দুর্গের ভিতর থেকে কে যেন বের হচ্ছে। মায়া দেখে অবাক হয়ে গেল। কি আপনি এই জঙ্গলে পরিত্যক্ত দুর্গে কি করছেন? এখানে তো কোনো মানুষ থাকতে পারে না, আর আপনাকে দেখে তো মনে হচ্ছে কোনো রাজকুমার। আপনি এখানে কেন কিবা করছেন? আমি মানুষ, ভয় পাবেন না। আমি একটি বিশেষ কাজে এখানে এসেছিলাম। ছাড়েন আমার কথা, আপনার কথা বলেন। আপনি একটি মেয়ে মানুষ, সন্ধ্যাবেলা এই জঙ্গলে একা কেন আসছেন? আমার তো আপনার জন্য ভয় হচ্ছে। আপনি মেয়ে মানুষ, একা এই জঙ্গলে? আমি পাশেই থাকি। আমি ভেষজ ঔষধ তৈরি করি, তাই কিছু গোলঞ্চ গাছের পাতা নিতে এসেছি। এই জঙ্গল আমার পরিচিত। এখান থেকে আমি সবসময় ঔষধি পাতা শিকড় সংগ্রহ করি, তাই এই জঙ্গলের পশু পাখিও আমাকে চিনে। বেশ, আপনি আপনার গোলঞ্চ পাতা নিয়ে নেন। রাত হয়ে যাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি। তারপর রাজকুমার অরুণাভ মায়াকে জঙ্গলের কিছুটা পথ এগিয়ে দিল। রাজকুমার এই প্রথম এত সুন্দর কোনো মেয়েকে এত কাছ থেকে দেখল। তারপর মায়া প্রায়ই দুর্গে আসতে লাগল। অরুণাভ আর মায়ার মধ্যে একটা ভালো লাগা কাজ করতে লাগল। এই ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়। মায়া বুঝতে পারছে না তার এই ভালোবাসা রাজকুমার অরুণাভ বুঝতে পারছে কিনা। মায়া রাতে অনেক ভাবল রাজকুমারকে তার ভালোবাসার কথা বলবে। তাই মায়া ঠিক করল সকালে দুর্গে গিয়ে রাজকুমারকে বলবে।
পরের দিন সকালে মায়া দুর্গে যায় রাজকুমারকে তার ভালোবাসার কথা বলতে। কিন্তু মায়া দুর্গে পৌঁছে দেখল রাজকুমার অরুণাভ দাঁড়িয়ে আছে। হঠাৎই রাজকুমার অরুণাভ বিশাল এক দানবের রূপ নেয়। মায়া এটা দেখে অবাক হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মায়ার। আপনি কেন এসেছেন এখানে এই সময়ে? চলে যান এখান থেকে, আমার কাছে আসবেন না। আমি একটি দানব, আমার এই ভয়ঙ্কর রূপ কাউকে দেখাতে চাই না। কি বলছেন আপনি? আপনি মানব হন আর দানব। আমি আপনার বাইরের রূপ দেখে ভালোবেসিনি। আমি আপনার ভিতরের সুন্দর একটা মানুষের মন আছে, সেটাকে ভালোবেসেছি। আপনার সাথে কেন এমন হচ্ছে আমাকে বলবেন? শুনতে চাও আমার এই জীবনের গল্প? শোনো তাহলে। আমি নীলচাঁদ রাজ্যের রাজকুমার অরুণাভ। বহু বছর আগের কথা। নীলচাঁদ রাজ্যের রাজা চন্দ্রবর্মনের কাছে এক ভিক্ষুক এসেছিল সাহায্যের জন্য। রাজা চন্দ্রবর্মন আমার পিতা। তিনি ছিলেন দাম্ভিক ও অহংকারী। তার দাম্ভিক আর অহংকারে ক্ষুব্ধ হয়ে ভিক্ষুক অভিশাপ দেয়। নীলচাঁদ রাজ্যের যে উত্তরাধিকারী আসবে তার 18 বছর পূর্ণ হলে সে দিনের আলোয় দানব আর রাতের অন্ধকারের ছোঁয়ায় মানুষের রূপ পাবে। আমার এই পরিস্থিতির জন্য পিতা নিজেকে দায়ী মনে করে। অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছে। আমি তোমার এই অভিশপ্ত জীবনের সঙ্গী হতে চাই। তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী করবে? আমার বিশ্বাস, আমার ভালোবাসার জোরে তোমার অভিশাপ কেটে যাবে। তুমি আমাকে তোমার পিতার কাছে নিয়ে চলো। আমার ভেষজ ঔষধ দিয়ে তোমার পিতার চিকিৎসা করতে চাই। আমার ভেষজ ঔষধ অনেক কার্যকর। অরুণাভ মায়াকে নিয়ে রাজমহলে গেল। মায়া রাজা চন্দ্রবর্মনকে দেখে বললেন, আমার মনে হয় মহারাজের তেমন কিছু হয় নাই। আমার ভেষজ ঔষধে সেরে উঠবেন। আমার ভেষজ ঔষধ সেবন করে অনেকে আরোগ্য লাভ করেছেন। তাছাড়া আমার বাবা একজন সাধক। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি উনি বেশিরভাগ সময় তার সাধনায় ধ্যানমগ্ন থাকেন। আমার বিশ্বাস রাজকুমারের অভিশাপের কোনো সমাধান অবশ্যই তিনি দিতে পারবেন। মা, তুমি সত্যি বলছো? কত ডাক্তার, বৌদ্ধ, সাধু, কবিরাজ এসেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। সত্যি তুমি আর তোমার বাবা যদি রাজকুমার অরুণাভের অভিশাপ কাটাতে পারো, তাহলে নীলচাঁদ রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে উপহার দেব। আমি কথা দিলাম। রানীমা, আমাকে মাফ করবেন। আমি কোনো রাজ্য চাই না। রাজকুমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে, এটাই আমার জীবনের বড় পাওয়া। নীলচাঁদ রাজ্যে আবার আগের মতো সুখ শান্তি ফিরে আসবে, এটাই আমার কাম্য। এই কথা বলে মায়া সেখান থেকে চলে যায়। রাজকুমার অরুণাভ মায়াকে এগিয়ে দেয়। মায়ার কথা শুনে রানীর যেন মনে নতুন করে বিশ্বাস জন্ম নিল। মা, মায়া, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তুই কি কোনো বিষয় নিয়ে ভাবছিস? আমাকে বল। বাবা, তুমি তো অনেক বড় সাধক। ছোটবেলা থেকে দেখে এসেছি তুমি সব সময় সাধনা করো। আমার জন্য একটা কাজ করে দেবে? তোর আবার কি হয়েছে মা, বল। তুই আমার একমাত্র মেয়ে। তোর জন্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বল, কি করতে হবে? বাবা, আমি যেদিন তোমার জন্য গুলঞ্চ পাতা আনতে গিয়েছিলাম, সেদিন দুর্গের কাছে পৌঁছে দেখি ওই দুর্গে এক রাজপুত্র। সে নীলচাঁদ রাজ্যের অভিষক্ত রাজকুমার। বহু বছর আগে এক ভিক্ষুক রাজা চন্দ্রবর্মনের দাম্ভিকতা আর অহংকারে রেগে গিয়ে অভিশাপ দেয়। নীলচাঁদ রাজ্যে যে উত্তরাধিকারীর আসবে তার 18 বছর পূর্ণ হলে দিনের আলোয় দানব আর রাতের অন্ধকারের ছোঁয়ায় মানুষের রূপ পাবে। রাজকুমার অভিশপ্ত এই শোকে রাজা চন্দ্রবর্মন মৃত্যুর সাথে লড়ছে। তুমি কি এই অভিশাপ কাটাতে পারবে? মা মায়া, তুই জানিস না, ওই নীলচাঁদ রাজ্যের রাজা চন্দ্রবর্মন খুবই নিরদয় ও অহংকারী। সে মানুষকে তুচ্ছ করে। অহংকারের ফল তো তাকে ভোগ করতেই হবে, এটাই তার শাস্তি। ওই ভিক্ষুক আর কেউ না, ওই ছদ্মবেশী ভিক্ষুক আমিই ছিলাম। এই অভিশাপ আমিই দিয়েছিলাম তার ভিতরে অনুশোচনা হওয়ার জন্য। বাবা একজন ভুল করে যদি তার ভুল বুঝতে পারে, তাহলে তাকে ক্ষমা করে দিতে হয়। সৃষ্টিকর্তার কাছে যদি কেউ ভুল করে ক্ষমা চায়, তাহলে সৃষ্টিকর্তাও ক্ষমা করে দেয়। তুমিও তোমার অভিশাপ ফিরিয়ে নাও। আমার বাবা নিশ্চয় ক্ষমাশীলদের একজন। ঠিক আছে মা, তোর কথায় আমি আমার অভিশাপ তুলে নিলাম। যা, আজ থেকে রাজকুমার অভিশাপ মুক্ত। সে আর কখনো দানবের রূপ পাবে না। এই কথা শুনে মায়া যে আর আনন্দ ধরে রাখতে পারছে না।
রাজকুমার অভিশাপমুক্ত। দিনের আলোয় সে আর দানবের রূপ পায়নি। রাজা চন্দ্রবর্মন সুস্থ হয়ে যায়। সেই সময় সেখানে মায়া আসে। আপনাদের কাছে আমি ক্ষমা চাই, যার জন্য রাজকুমার অরুণাভ অভিশপ্ত আপনাদের এত কষ্ট সহ্য করতে হলো। সে আর কেউ না, সেই অভিশাপদাতা হচ্ছে আমার বাবা। উনি ওনার অভিশাপ ফিরিয়ে নিয়েছে। ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। না মা, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবে না। ভুলটা তো আমার ছিল। আমি অর্থ আর প্রাচুর্যের মোহে অন্ধ ছিলাম। এই শাস্তি আমার প্রাপ্য ছিল। মায়া, আমি বলেছিলাম রাজকুমার অরুণাভ অভিশাপ মুক্ত হলে তোমাকে অর্ধেক রাজ্য দেব। তুমি আমার সন্তানকে অভিশাপ মুক্ত করেছ, তাই আমি খুশি হয়ে তোমাকে অর্ধেক রাজ্য আর আমার অরুণাভকে উপহার হিসাবে দিলাম। তারপর নীলচাঁদ রাজ্য যেন আবার আগের মতো প্রাণ ফিরে পেল। তবে এবার দাম্ভিক রাজা নয়, বরং একজন দয়াশীল নিরহংকার রাজা পেলেন প্রজারা।